ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। আমি ঐশ্বর্য বিশ্বাস তোমাদের আরও একবার স্বাগতম আমাদের ভারতীয় অর্থনীতি থেকে। সেই অর্থনীতি ক্লাসগুলি তোমরা যারা দেখোনি তারা অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে কিংবা এই ভিডিও শেষেও কিন্তু তার লিঙ্ক দেওয়া থাকবে প্লেলিস্টে, সেখান থেকেও তোমরা ভিডিওগুলি দেখে নিতে পারবে। তো আজকে কিন্তু আমরা আলোচনা করব ভারতের ব্যাংকিং ব্যবস্থা, ঠিক আছে, ব্যাংকিং সিস্টেম অফ ইন্ডিয়া নিয়ে, ঠিক আছে। তো ব্যাংকিং সিস্টেমের আগে আমরা জানবো ব্যাংক জিনিসটা কি। ব্যাংক হলো এমন একটা আর্থিক প্রতিষ্ঠান যে চাওয়া মাত্র তোমাকে টাকা ফেরত দেওয়ার কথা বলে বা চাওয়া মাত্র টাকা ফেরত দিতে পারবে এরকম একটা প্রতিষ্ঠান। কিন্তু তোমার জমা টাকা, অবশ্যই তুমি টাকা জমা রাখলে সেই জমা টাকাটা তোমার আজকে প্রয়োজন, সেই টাকাটা তুমি এক্ষুনি তুলতে যাও, তাহলে কিন্তু এইরকম যে প্রতিষ্ঠানটা সেটা হলো ব্যাংক, ঠিক আছে। তো ব্যাংকের কি কি টাইপের ব্যাংক হয়, ব্যাংকগুলো কিভাবে কাজ করে, সমস্ত কিছুই কিন্তু আমরা আজকে ডিটেলসে জানবো, আর ব্যাংকিং এর ইতিহাসটাও জানবো। তো ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো তোমরা ভিডিও স্কিপ না করে পুরোপুরি দেখবে, ঠিক আছে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। দেখো, ভারতের প্রথম ব্যাংক ব্যবস্থার সূচনা হয় 1770 সালে। তাহলে 1770 সালে কিন্তু ব্যাংকিং ব্যবস্থার সূচনা হয়েছিল। কে করেছিল? দেখো, ব্যাংকের নাম ব্যাংক অফ হিন্দুস্তান। তাহলে আমরা বলতেই পারি ভারতের ব্যাংকিং ব্যবস্থা শুরু হয়েছিল 1770 সালে। কি নাম ছিল? ব্যাংক অফ হিন্দুস্তান। কে তৈরি করেছিল? এটা কিন্তু মূলত ব্রিটিশ সরকারের দ্বারা প্রতিষ্ঠিত হওয়া ভারতের প্রথম ব্যাংক। মনে রাখবে, ব্রিটিশ সরকারের দ্বারা প্রতিষ্ঠিত হওয়া। ক্লিয়ার? এরপরের লাইন দেখো, ভারতের দ্বিতীয় ব্যাংক ছিল জেনারেল ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা স্থাপিত হয়েছিল 1786 সালে, ঠিক আছে। তাহলে প্রথমটা 1770, দ্বিতীয়টা কিন্তু হয়েছিল 1786। এটাও কিন্তু ব্রিটিশদের দ্বারা পরিচালিত এবং স্থাপিত হয়েছিল। ক্লিয়ার? এরপরে পরবর্তীকালে 1806 সালে ব্যাংক অফ ক্যালকাটা, 1840 সালে ব্যাংক অফ বম্বে, 1843 সালে ব্যাংক অফ মাদ্রাস। এই যে এই তিনটা ব্যাংকও কিন্তু মূলত ব্রিটিশ সরকারের চাহিদা মেটানোর জন্য বা ব্রিটিশ সরকারের যাতে ব্যবসায়িক লেনদেন ভালো হয় সেই জন্য তৈরি করা হয়েছিল। আচ্ছা, এই তিনটি ব্যাংককে একত্রে প্রেসিডেন্সি ব্যাংক বলা হয়। তাহলে এই যে ব্যাংক অফ ক্যালকাটা, ব্যাংক অফ বম্বে, ব্যাংক অফ মাদ্রাস, এই তিনটা ব্যাংকই মেইনলি প্রেসিডেন্সি ব্যাংক। এই তিনটা ব্যাংক তাহলে প্রেসিডেন্সি ব্যাংকের খেতাব পেয়েছিল। এরপর 1921 সালে এই তিনটি প্রেসিডেন্সি ব্যাংককে একত্রিত করে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া এর প্রতিষ্ঠিত করা হয়। তাহলে এই যে আমরা দেখলাম যে ইংরেজরা প্রথমে 1770-এ, তারপর 1786-তে দুটা ব্যাংক স্থাপিত করলো, তারপরে পরপর তিনটা ব্যাংক, এই যে 1806, 1840, 1843, এই তিনটা ব্যাংকের নামকরণ করা হলো কি? প্রেসিডেন্সি ব্যাংকে। এবার প্রেসিডেন্সি ব্যাংকের নামকরণের পরে এই ব্যাংকগুলোই কিন্তু কি হলো, 1921 সালে এই ব্যাংকগুলোর নামকরণ করা হলো কি? ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। বুঝতে পারলে? এইটুকুতে আশা করা যায় কোনো সমস্যা নেই। দেখো পরে কি বলা রয়েছে, 1861 সাল থেকে এই ব্যাংকগুলি নোট ছাপানোর অধিকার পায়। কোন ব্যাংকগুলি? ব্যাংক অফ ক্যালকাটা, ব্যাংক অফ বম্বে আর ব্যাংক অফ মাদ্রাস, অর্থাৎ প্রেসিডেন্সি ব্যাংক, তাই তো। দেখো, ভারতীয় কর্তৃক প্রতিষ্ঠিত প্রথম ব্যাংক হলো দ্য আউথ কমার্শিয়াল ব্যাংক। তো এই যে দ্য আউথ কমার্শিয়াল ব্যাংকটা দেখো, দ্য আউথ কমার্শিয়াল ব্যাংক এটা তাহলে ভারতীয়দের কর্তৃক। যদি প্রশ্ন আসে ভারতীয়দের দ্বারা প্রতিষ্ঠিত হওয়া প্রথম ব্যাংক কোনটি, তাহলে কি হয়ে যাবে? দ্য আউথ কমার্শিয়াল ব্যাংক। আর যদি প্রশ্ন আসে যে ভারতের প্রথম ব্যাংক কোনটি, তাহলে কিন্তু হয়ে যাবে কি? ব্যাংক অফ হিন্দুস্তান, যেটাকে কত সালে হয়েছিল? 1770 সালে হয়েছিল, তাই তো। আচ্ছা, যেটা কিনা 1861 সালে স্থাপিত হয় এবং এর কোথায়? ফৈজাবাদে কিন্তু এটা স্থাপিত হয়েছিল, ঠিক আছে। এরপর দেখো, 1913 সালে চেম্বারলিন কমিশন ভারতে কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠা করার সুপারিশ দেয়। তো চেম্বারলিন কমিশন একটা ভারতে যে কেন্দ্রীয় ব্যাংক থাকতে হবে এ কথা প্রথম বলেছিলেন, কিন্তু তার আগেও ওয়ারেন হেস্টিংস কিন্তু বলেছিলেন যে ভারতের একটা কেন্দ্রীয় ব্যাংক
থাকা উচিত। কেন বলেছিলেন? 1913 থেকে 1917 সালে ব্যাংকিং ব্যবস্থার মন্দা দেখে ওয়ারেন হেস্টিংস প্রথম কিন্তু বলেছিলেন। তারপর এই যে চেম্বারলিন কমিশন, এই চেম্বারলিন কমিশনে কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের সুপারিশ দেয়। এরপর দেখো 1926 সালে হিল্টন ইয়ং কমিশনের সুপারিশে 1934 সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। তাহলে হিল্টন ইয়ং কমিশন কি বলেছিল? যে হিল্টন ইয়ং কমিশনের সুপারিশেই কিন্তু 1934 সালে আরবিআই প্রতিষ্ঠা করার সুপারিশ দেওয়া হয় বা সিদ্ধান্ত নেওয়া হয়, তাই তো? দেখো এরপর 1935 সালে ভারতীয় কেন্দ্রীয় ব্যাংক গঠিত হয়, যার নাম হলো ভারতীয় রিজার্ভ ব্যাংক বা আরবিআই, তাই তো? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। তাহলে 1935 সালে ভারতীয় কেন্দ্রীয় ব্যাংক গঠিত হয়, তাই তো? দেখো এরপরে 1949 সালে ব্যাংকিং নিয়ন্ত্রণ আইন 1949 চালু করা হয়। ব্যাংকিং নিয়ন্ত্রণ আইন, এটাতে একটা বিধিনিষেধ নিয়ে আসা হয় কোন ব্যাংকগুলো ন্যাশনালাইজড হবে, কোন ব্যাংকগুলো পাবলিক হবে, কোন ব্যাংকগুলো প্রাইভেট হবে, সেই ব্যাপারে কিন্তু আলোচনা করা হয়েছিল ডিটেলস। এই যে 1 জানুয়ারি 1949 সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক জাতীয়করণ করা হয়। এবার কথা হলো জাতীয়করণ জিনিসটা কি, আমরা কিছুক্ষণের মধ্যে জাতীয়করণ ব্যাপারটা বলছি, ঠিক আছে? তো দেখো 1955 সালে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নামে আত্মপ্রকাশ করে। তাহলে এই যে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, এই ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়াটাই কিন্তু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নামে আত্মপ্রকাশ করে। এবার যদি আমরা একদম প্রথম যেটা আলোচনা করলাম এখানে যদি আমরা চলে যাই, দেখো এই যে 1806 সালে আমরা দেখলাম ব্যাংক অফ ক্যালকাটা, 1840 দেখলাম ব্যাংক অফ বম্বে এবং 1843 দেখলাম ব্যাংক অফ মাদ্রাস। এই তিনটা ব্যাংক নিয়ে প্রথমে নামকরণ হলো কি? প্রেসিডেন্সি ব্যাংক। প্রেসিডেন্সি ব্যাংক হলো। এবার প্রেসিডেন্সি ব্যাংকটাই নাম হয়ে গেল 1921 সালে হয়ে গেল ইম্পেরিয়াল ব্যাংক। ইম্পেরিয়াল ব্যাংক হয়ে গেল। এইবার এই ইম্পেরিয়াল ব্যাংকটাই 1955 সালে কি নাম হয়ে গেল? 1955 সালে কিন্তু ইম্পেরিয়াল ব্যাংকটাই নাম হয়ে গেল এসবিআই, অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হয়ে গেল, তাই তো? এই স্লাইডটাতে আমরা পরে আরেকবার আসবো। দেখো এরপরে ব্যাংকিং জাতীয়করণ বা ব্যাংক জাতীয়করণ। এবার ব্যাংক জাতীয়করণ আমি কিছুক্ষণ আগে বললাম যে এই ব্যাপারটা আমরা একটু পরে ফিরে আসছি। ব্যাংক জাতীয়করণ জিনিসটা কি? ব্যাংক জাতীয়করণ হলো যে সমস্ত ব্যাংক, ভালো করে বুঝবে, যে সমস্ত ব্যাংক যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন একটা ব্যাংকটা যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন এই ব্যাংকটা ছিল প্রাইভেট ব্যাংক, ঠিক আছে? প্রাইভেট ব্যাংক ছিল। এবার এই প্রাইভেট ব্যাংকটা কোনো কারণবশত এই কোম্পানিটা রান করতে পারছিল না বা চালাতে পারছিল না, তখন এই ব্যাংকটা কি করলো? এই ব্যাংকটা সরকার নিয়ে নিল। এবার এই ব্যাংকটা যখন সরকার নিল তখন এই ব্যাংকটা হয়ে যাবে কি? জাতীয়করণ, বা প্রাইভেট ব্যাংকটা যখন সরকারের কাছে চলে যাবে তখন জাতীয়করণ ব্যাংক হয়ে যাবে। বুঝতে পারলে? ন্যাশনালাইজড, এই হলো ধারণা। এবার দেখো বর্তমান ভারতে জাতীয়করণ ব্যাংকের সংখ্যা 12টি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 12টি বর্তমানে জাতীয় ব্যাংক আছে। তাহলে দেখো প্রথম ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, তারপর রয়েছে ব্যাংক অফ মহারাষ্ট্র, কানাড়া ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, তারপরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, ইউকো ব্যাংক আর এসবিআই। এবার এই যে এসবিআই কে মার্ক করলাম আমরা, এবার এসবিআই সম্পর্কে কিছু কথা তোমাদের জানতে হবে। এই যে এই কটাই বর্তমানে 12টি কিন্তু জাতীয়করণ ব্যাংকের সংখ্যা। আচ্ছা, রিজার্ভ ব্যাংকের মতে এসবিআই কিন্তু, জানো তো, এসবিআই কিন্তু ন্যাশনালাইজড না, এসবিআই কিন্তু পাবলিক সেক্টর ব্যাংক। কারণ এই যে বাকি 11টা ব্যাংক তোমরা দেখতে পাচ্ছ না, এই বাকি 11টা ব্যাংক এরা কিন্তু কি অ্যাজ এ প্রাইভেট সেক্টর ব্যাংক স্থাপিত হওয়ার পরেও এরা কিন্তু ন্যাশনালাইজড হয়েছিল, এখন সরকারের হস্তক্ষেপে রয়েছে। কিন্তু একমাত্র এসবিআই কিন্তু যদিও জাতীয়করণ ব্যাংক বলা আছে, তবুও কিন্তু এসবিআইটা জাতীয়করণ ব্যাংকের মধ্যে পড়ে না আরবিআই অনুযায়ী। কারণ কি? আমরা প্রথমে দেখেছিলাম ব্যাংক অফ ক্যালকাটা,
ব্যাংক অফ ক্যালকাটা, ব্যাংক অফ বম্বে, ব্যাংক অফ মাদ্রাস, এই তিনটা নিয়ে স্থাপিত হয়েছিল কি প্রেসিডেন্সি ব্যাংক। প্রেসিডেন্সি ব্যাংকের নাম পরে হলো ইম্পেরিয়াল ব্যাংক, ইম্পেরিয়াল ব্যাংকের পরে হলো এসবিআই। এই যে প্রসেসটা মেইনলি ব্যাংক অফ ক্যালকাটা, ব্যাংক অফ বম্বে আর ব্যাংক অফ মাদ্রাস এই তিনটা সরকারি ব্যাংক ছিল, তাই তো। এবার প্রেসিডেন্সি ব্যাংকটা সরকারি ব্যাংক ছিল, এটা স্থাপিত হয়েছিল এজ এ সরকারি ব্যাংক হিসেবে স্থাপিত হয়েছিল। আবার এই যে প্রেসিডেন্সি ব্যাংক এও সরকারি ছিল, কারণ এই তিনটা ব্যাংকের সংমিশ্রণে তো গঠিত ছিল, তাই না। এবার এরপরে ইম্পেরিয়াল ব্যাংক, এটাও সরকারি ছিল। এরপরে এসবিআই সরকারি। তাহলে ন্যাশনালাইজেশন যেভাবে হয় সেই প্রসেসে কিন্তু এসবিআইটা তৈরি হয়নি। এসবিআইটা অ্যাজ এ সরকারি ব্যাংক হিসেবে কিন্তু তৈরি হয়েছিল বা স্থাপিত হয়েছিল। সেই জন্য কোনোভাবে বলাই যায় যে এসবিআইটা কিন্তু ন্যাশনালাইজড ব্যাংক না, এটা হলো কি পিএসবি বা পাবলিক সেক্টর ব্যাংক, ঠিক আছে। এরপরে দেখে নাও ব্যাংকের প্রকারভেদ, মানে এখানে আলোচনা করা আছে ভারতে কত রকমের ব্যাংকিং ব্যবস্থা রয়েছে বা কত রকম ধরন আছে। দেখো, প্রথম রয়েছে কেন্দ্রীয় ব্যাংক, তারপরে বাণিজ্যিক ব্যাংক, তারপরে সমবায় ব্যাংক, উন্নয়নমূলক ব্যাংক আর পৃথককৃত ব্যাংক। এবার আমরা এক এক করে জানার চেষ্টা করব যে এই পাঁচটা ব্যাংক ডিটেইলসে, ঠিক আছে। দেখো, এক নম্বরটা চলে এসেছে তোমাদের সামনে, কেন্দ্রীয় ব্যাংক বা যেটাকে সেন্ট্রাল ব্যাংক বলা হয়। সেন্ট্রাল ব্যাংক হলো ভারতের শীর্ষস্থানীয় বা পৃথিবীর যে কোনো দেশের শীর্ষস্থানীয় যে ব্যাংক সেটাই হলো কি কেন্দ্রীয় ব্যাংক। দেখো বলা রয়েছে এখানে শীর্ষস্থানীয় ব্যাংক হলো কেন্দ্রীয় ব্যাংক। দেশের মুদ্রা প্রচলন থেকে শুরু করে প্রচলন এবং নিয়ন্ত্রণ পুরোপুরি কিন্তু দায়িত্ব থাকে সেই কেন্দ্রীয় ব্যাংকের উপর। একদম বলতে পারো টাকা ছাপানো থেকে শুরু করে পুরোটাই দায়িত্ব কিন্তু থাকে কার, এই কেন্দ্রীয় ব্যাংকের উপরেই থাকে। আচ্ছা, ভারতের কেন্দ্রীয় ব্যাংকের নাম রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, তাই তো। কোন দেশের কেন্দ্রীয় ব্যাংক সেই দেশের সরকারের বাণিজ্যিক ব্যাংক এবং সকল আর্থিক প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবে কাজ করে। আমি যেটা বললাম আর কি, যে পুরোপুরি শীর্ষ সবার উপর, এর উপরে কোনো ব্যাংকেরই থাকবে না। আর আরবিআই কে কিন্তু ব্যাংকার অফ দ্য ব্যাংক বলা হয়, মানে ব্যাংকেরও ব্যাংক বলা হয় আরবিআই কে। এরপরে যখন আমরা আরবিআইটা পড়বো পার্টিকুলার একটা টপিক নিয়ে আরবিআই শুধুমাত্র, তখন আমরা কিন্তু আরো ডিটেলসে জানতে পারবো, ঠিক আছে। দেখো, যেমন আরবিআই, এটা তো বলেই দিলাম। এরপরে দেখো দ্বিতীয়ত রয়েছে বাণিজ্যিক ব্যাংক বা কমার্শিয়াল ব্যাংক। এটা কি, যে ব্যাংকে জনসাধারণের কাছ থেকে অর্থ নেওয়া হয় বা অর্থ রাখা হয়, ঠিক আছে, আমানত হিসেবে রাখা হয়। জনসাধারণ অন্যান্য প্রতিষ্ঠানকে ঋণ দান করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। যে ব্যাংকগুলোতে তাহলে জনসাধারণের কাছ থেকে টাকা রাখা হয় বা টাকা নেওয়া জমা রাখা হয় এবং সেই টাকা শেয়ার বাজার থেকে শুরু করে অন্যান্য জায়গায় দেওয়া হয়, এই যে এইসব যে ব্যাংকগুলো, এগুলো কি বাণিজ্যিক ব্যাংক বলা হয়। দেখো, যেমন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া একটা বাণিজ্যিক ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক রয়েছে এবং ইত্যাদি। এরা সবই কিন্তু এই বাণিজ্যিক ব্যাংকের মধ্যে পড়ে। বলতে পারি এক কথায় যে ব্যাংকে বর্তমানে আমাদের বেশিরভাগই যে ব্যাংকে অ্যাকাউন্ট থাকে আর কি বাণিজ্যিক ব্যাংকগুলোতে, তাই না। দেখো এরপরে সমবায় ব্যাংক বা কোঅপারেটিভ ব্যাংক। সমবায় পদ্ধতিতে গঠিত আর্থিক প্রতিষ্ঠানকে সমবায় ব্যাংক বলা হয়। সমবায় পদ্ধতি মানে সবার জন্য একসঙ্গে একটা গ্রুপ করে এই ব্যাংকে বই করা যেতে পারে, সমবায় ব্যাংক, ঠিক আছে। এখানে মেইনলি আর্থিক সহায়তা দেওয়া হয় অন্যান্য ব্যাংকের থেকে। কমার্শিয়াল ব্যাংক থেকে তোমরা যদি লোন নাও তাহলে যে পরিমাণ সুদ নেওয়া হবে না, এখান থেকে কিন্তু নিলে তার থেকে অনেক কম পরিমাণে কিন্তু সুদ নেওয়া হয়। এটাই মেইনলি সমবায় ব্যাংক বা কোঅপারেটিভ ব্যাংক। দেখো, খুব কম সুদ, উন্নয়ন উদ্দেশ্যে কি ব্যাংক করতে হয়, মানে সমবায় উন্নয়নের ক্ষেত্রে, মানে সবার উন্নয়নের জন্য এটা কিন্তু তৈরি করা হয়। ভারতের প্রথম সমবায় ব্যাংক হলো অনন্য সমবায় ব্যাংক। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে ভারতের প্রথম সমবায় ব্যাংকের নাম কি, যেটি 1889 সালে বরোদাতে প্রতিষ্ঠিত করা হয়েছিল, ঠিক আছে। এরপরে দেখো উন্নয়নমূলক ব্যাংক বা ডেভেলপমেন্ট ব্যাংক। তাহলে আমরা নাম শুনেই বুঝতে পারছি এই ব্যাংকটা মেইনলি আমাদের উন্নতি কল্পেই তৈরি করা হয়েছে, যাতে ভারতীয়দের বা ভারতের জনগণের উন্নতি হয়। একটা ব্যবসা থেকে শুরু করে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, বিভিন্ন কিছু তৈরি করা যায়, এই জন্যই মেইনলি ঋণ দেওয়া হয়ে থাকে। দেখো কি আছে, দেশের শিল্প প্রতিষ্ঠান গুলির উন্নয়নের উদ্দেশ্যে যে সকল ব্যাংক বেসরকারি উদ্যোগগুলিকে স্বল্প এবং দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে থাকে, যারা লোন দেয়, ঠিক আছে, সেই সকল ব্যাংকগুলিকে উন্নয়নমূলক ব্যাংক বলা হয়। এর মধ্যে কি আছে, এক্সাইম, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া, এক্সাইমের পুরো নাম, তাই তো। নাবার্ড,
ন্যাশনাল এগ্রিকালচার বোর্ড অফ রুরাল ডেভেলপমেন্ট। নাবার্ড মেনলি কি আমরা জানি, নাবার্ড হলো ভারতবর্ষের কৃষি সংক্রান্ত সবচেয়ে বড় ব্যাংক হলো নাবার্ড, যেটাকে নাকি কৃষকদের খুব কম টার্মস অ্যান্ড কন্ডিশনের ভিত্তিতে কিন্তু লোন দিয়ে থাকে, যাতে তারা কৃষিকাজ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে তারা আরো উন্নতি হতে পারে। ক্লিয়ার? আচ্ছা, এক্সাইম গেল, এক্সপোর্ট ইম্পোর্ট। এরপরে দেখো কি দেওয়া রয়েছে, পৃথককৃত ব্যাংক। 2013 সালে নচিকেতা মোর কমিটির প্রস্তাবে আরবিআই পৃথককৃত ব্যাংক ব্যবস্থা ধারণাটি চালু করে। তাহলে এটা কিন্তু মেইনলি এতদিন ছিল না, 2013 সালেই এই পৃথককৃত ব্যাংক বা এই ডিফারেন্সিয়াল ব্যাংকের যে ধারণাটা সেটা কিন্তু চলে এসেছে। ক্লিয়ার? আচ্ছা, দেখো ভারতে বর্তমানে দুই প্রকার পৃথককৃত ব্যাংক রয়েছে, একটা হলো পেমেন্ট ব্যাংক আর একটা হলো স্মল ফাইন্যান্স ব্যাংক। পেমেন্ট ব্যাংকগুলো বলতে পারো যেমন জিপে অর্থাৎ গুগল পে, ফোনপে, এদিকে অ্যামাজন পে, ভারত পে, এয়ারটেল পে, এই যে পে গুলো এগুলো সবই কিন্তু এই পেমেন্ট ব্যাংকের মধ্যে পড়ে। আবার স্মল ফাইন্যান্স ব্যাংকের মধ্যে পড়ে, যেগুলা খুব কম টার্মস অ্যান্ড কন্ডিশনের ভিত্তিতে গ্রাম্য এলাকায় বা শহর এলাকাতে গ্রুপ করে টাকা দেয় মহিলাদের বা যাদের প্রয়োজন তাদেরকে টাকা দিয়ে থাকে, 20,000, 30,000, 50,000 সামান্য কিছু ডকুমেন্টসের ভিত্তিতে কিন্তু টাকা দেওয়া হয়ে থাকে। তাহলে এটা কিন্তু পড়বে এই স্মল ফাইন্যান্স ব্যাংকের মধ্যে। ঠিক আছে, তো আজকে প্রথম পার্টে এটুকুই আলোচনা ছিল। তো নেক্সট দিন আমরা আরবিআই নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় বা কোথাও কোনো রকম সমস্যা থাকে তাও কমেন্টসে জানাবে, আমরা অবশ্যই তা সলভ করে দেবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে এবং যাদের প্রয়োজন তাদের কাছে নিজ দায়িত্বে পৌঁছে দেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী একটি নতুন ভিডিওতে।